চলেন আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। গতকালকে আমরা বীমা ব্যবস্থার আগ পর্যন্ত এসেছিলাম। সর্বশেষ আমরা দেখেছিলাম ব্যাংক নোট ব্যবস্থা। সর্বশেষ আমরা ব্যাংক নোট ব্যবস্থা এসেছিলাম। তো আমরা এরপরে আজকে বীমা সম্পর্কে জানবো। যদিও বীমা থেকে খুব বেশি প্রশ্ন আসলে বিসিএস এ আসে না। কয়েকদিন পরেই হচ্ছে সাধারণ বীমার এক্সাম আছে, 1 তারিখে একটা এক্সাম আছে এবং 8 তারিখে হচ্ছে আরেকটা এক্সাম আছে। তো সেখানে এই তথ্যগুলো কাজে লাগতে পারে। বাংলাদেশের বীমা প্রতিষ্ঠার ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে যার নাম আসে তার নাম হচ্ছে খোদা বক্স। বাংলাদেশে বীমা দিবস পালন করা হয় হচ্ছে 1 মার্চ। এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ যে বীমা দিবস কবে পালন করা হয়। আপনারা হয়তো খেয়াল করেছেন যে বিসিএস এ বিভিন্ন দিবস সম্পর্কে কিন্তু প্রচুর পরিমাণে মোটামুটি প্রশ্ন থাকে, অর্থাৎ প্রায় নিয়মিতই কিন্তু বিভিন্ন দিবস থেকে প্রশ্ন থাকে। তো এই কারণে আপনারা দিবসগুলো হচ্ছে একটু নোট করে যদি পড়তে পারেন তাহলে ভালো হবে। 2020 সালে হচ্ছে এই দিবসটা প্রথমবারের মতো পালিত হয়। আর এই পালন করার পিছনে একটা একটা কারণ হচ্ছে 1960 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1 মার্চ আলফা ইন্স্যুরেন্সে তিনি জয়েন করেছিলেন। তো ওই তারিখটাতেই বীমা দিবস পালন করা হয়। তো বাংলাদেশে এই বীমা ব্যবস্থাটাকে মনিটর করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য যেই সংস্থাটা রয়েছে বা যেই অথরিটিটা রয়েছে সেটার নাম হচ্ছে আইডিআরএ। এটা আমরা গতকালকেও দেখেছিলাম। আইডিআরএ এটার এব্রিভিয়েশনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। এটা ছাড়াও বীমা খাতে প্রশিক্ষণ দেওয়ার জন্য আরেকটা একাডেমি রয়েছে যেটার নাম হচ্ছে বিআইএ বা বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। তো এই বীমা খাত কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আন্ডারেই নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশে সরকারি বীমা প্রতিষ্ঠান রয়েছে দুইটা, একটা হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন এবং আরেকটা হচ্ছে জীবন বীমা কর্পোরেশন। দুইটাই প্রতিষ্ঠা লাভ করেছে 14 মে 1973 সালে। এই তারিখটা বিসিএস পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে সামনে যে বীমা পরীক্ষা আছে সেইখানে এই তারিখটা গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশের একমাত্র সরকারি বীমা শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমরা কিন্তু একটু আগেই দেখেছিলাম, যেটা ছিল বিআইএ বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। এই মুহূর্তে আমাদের বীমা কোম্পানির সংখ্যা হচ্ছে টোটাল 81টা। টোটাল টোটাল 81টা হচ্ছে আমাদের বীমা কোম্পানির সংখ্যা। এর মধ্যে 35টা হচ্ছে জীবন বীমা কোম্পানির আন্ডারে এবং 46টা হচ্ছে সাধারণ বীমা কোম্পানির আন্ডারে। এখানে এই 81 সংখ্যাটা গুরুত্বপূর্ণ, বাকি যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আসলে তেমনটা গুরুত্বপূর্ণ না। অর্থাৎ এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে প্রশ্ন আসতে পারে যে দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা কয়টা। তো মোট বীমা কোম্পানির সংখ্যা হচ্ছে 81টা। এর মধ্যে আমরা একটু আগে যেটা পড়লাম, এর মধ্যে সরকারি বীমা হচ্ছে দুইটা। এই দুইটা সরকারি বীমা হচ্ছে জীবন বীমা কর্পোরেশন এবং সাধারণ বীমা কর্পোরেশন। আর বাংলাদেশে চালু হওয়া বা বাংলাদেশে চালু আছে এর মধ্যে একমাত্র বিদেশি বীমা কোম্পানির নাম হচ্ছে মেটলাইফ ইন্টারন্যাশনাল। তো বীমা সম্পর্কে মোটামুটি বিসিএস এ আসার মতো প্রশ্ন মোটামুটি এগুলাই। এর বাইরে খুব একটা প্রশ্ন আসবে না বা আসার সম্ভাবনা খুবই কম। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট। আপনাদের কারো শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে বিনিয়োগ আছে? এখানে যারা ক্লাস করছেন আপনাদের কারো শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে বিনিয়োগ আছে? কারো মনে হয় নাই, নাই না? আপনারা যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে আরাফিন ভাইয়ের অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে ফ্রি, সেগুলো দেখতে পারেন। সেগুলো দেখলে মোটামুটি শেয়ার মার্কেট সম্পর্কে স্টক মার্কেট সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন। তো বাংলাদেশের শেয়ার মার্কেট যেই প্রতিষ্ঠানটা থেকে নিয়ন্ত্রিত হয় সেটার নাম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, সংক্ষেপে বিএসইসি। আমরা গতকালকে এটার নাম দেখেছিলাম এসইসি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অথবা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা 1993 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটার মেইন কাজই হচ্ছে স্টক মার্কেটে দেখভাল করা বা স্টক মার্কেটটাকে নিয়ন্ত্রণ করা। তো এখানে এতটুকু জানলে হবে যে বিএসইসি
এটা হচ্ছে বাংলাদেশের শেয়ার মার্কেট বা স্টক মার্কেটটা দেখভাল করে বা নিয়ন্ত্রণ করে, এবং এটা প্রতিষ্ঠিত হয় 1993 সালে। এই মুহূর্তে বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিএসই এবং আরেকটা হচ্ছে সিএসই। ডিএসই মানে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, এবং সিএসই মানে হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড। এখানে ইংরেজিতে দেওয়া আছে কত সালে শুরু হয় বা কোন সালে অটোমেটেড হয় বা ওভার দ্য কাউন্টার আসে, এই জিনিসগুলো লাগবে না, শুধুমাত্র এই এব্রিভিয়েশনটা দেখলেই চলবে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিএসই। এছাড়াও এই ডিএসই বা ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন বা বিভিন্ন স্টক এক্সচেঞ্জ বলেন, এগুলো বিভিন্ন সূচক আছে বা ইন্ডেক্স আছে। এই যে ইন্ডেক্সের নামগুলো এখানে আছে, ইন্ডেক্সের নামগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে না, তবে যদি কেউ ব্যাংকে পরীক্ষা দেন সেক্ষেত্রে হয়তোবা এগুলো টুকটাক এখান থেকে প্রশ্ন আসতেও পারে। এখন কেউ যদি ধরেন যে আপনাদের মধ্যে কেউ যদি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান, সেটা আপনারা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টটা খুলতে হবে সিডিবিএল এ। সিডিবিএল এ আগে আপনাদের এই অ্যাকাউন্টটা খুলতে হবে। সিডিবিএল এর এব্রিভিয়েশনটা হচ্ছে সেন্ট্রাল ডেপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সংক্ষেপে সিডিবিএল। তাহলে এরা কি করে? এখান থেকেই মূলত আপনি যে অ্যাকাউন্টটা আপনি খুলবেন সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি স্টক কেনা বেচা করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন, অথবা যাবতীয় যত কাজকর্ম আছে সেগুলো আপনি করতে পারবেন। এই সিডিবিএল এ প্রথম যে অ্যাকাউন্টটা আপনি খুলবেন সেই অ্যাকাউন্টের একটা নাম আছে। এই অ্যাকাউন্টটার নাম হচ্ছে বিও অ্যাকাউন্ট বা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। অর্থাৎ ব্যাংকে লেনদেন করার জন্য আমরা যেরকম অ্যাকাউন্ট খুলি, ঠিক তেমনিভাবে সিডিবিএল এ অ্যাকাউন্ট খুলতে হয়। শেয়ার মার্কেটে আপনি যদি বিনিয়োগ করতে চান বা শেয়ার কেনা বেচা যদি করতে চান, তাহলে এইখানে এইটার গুরুত্বপূর্ণ যে বিও মানে কি। তাহলে বিও মানে হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। এখন সাধারণত দেখা যায় এই বিও অ্যাকাউন্টটা দুই ধরনের হয়, একটা হচ্ছে সাধারণ বিও অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে এনআরবি বিও অ্যাকাউন্ট। এনআরবি বিও অ্যাকাউন্ট মানে হচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশি। অর্থাৎ একটা হচ্ছে যে বাংলাদেশের যারা নাগরিক তাদের জন্য একটা বিও অ্যাকাউন্ট, আর যারা বাংলাদেশে বসবাস করেন না, অর্থাৎ যারা আমাদের দেশের নাগরিক কিন্তু তারা প্রবাসী অথবা বিদেশি নাগরিকদের জন্য যে অ্যাকাউন্টটা, সেটাকে বলা হয় এনআরবি বিও অ্যাকাউন্ট বা নন রেসিডেন্ট বাংলাদেশি বিও অ্যাকাউন্ট। এই স্টক মার্কেটের সাথে একটা টার্ম হচ্ছে ওটিসি মার্কেট। ওটিসি মার্কেট কিভাবে কি হয় না হয় এগুলো কোনো কিছু আপনাকে জানতে হবে না, শুধুমাত্র এতটুকু জানলেই হবে যে ওটিসি মার্কেট বা ওটিসি এটা শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত একটা টার্ম, এবং এই ওটিসির এভ্রিভিয়েশনটা হলো ওভার দ্য কাউন্টার মার্কেট। ওভার দ্য কাউন্টার মার্কেট। আরও কিছু শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত কিছু টার্ম সম্পর্কে আপনাদের জানতে হবে। এর মধ্যে একটা হচ্ছে আইপিও। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিংস। ইনিশিয়াল পাবলিক অফারিংস। ইনিশিয়াল পাবলিক অফারিংসের নাম হচ্ছে, ধরেন শেয়ার মার্কেটে যদি আপনি ইনক্লুড হতে চান, আপনি বলতে ধরেন আপনার একটা কোম্পানি আছে, এখন আপনার ইচ্ছা যে আপনি শেয়ার মার্কেটে লিস্টেড হবেন। এখন লিস্টেড হওয়ার জন্য শেয়ার মার্কেটে আবেদন করতে হয়, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ধরেন আপনার ইচ্ছা হইলো যে আপনি মার্কেট থেকে মোটামুটি 1 কোটি টাকা তুলতে যাচ্ছেন। তাহলে 1 কোটি টাকা তুলতে গেলে আপনি ধরেন যে আপনি অন্তত 10 লক্ষ শেয়ার আপনি বাজারে ছাড়বেন। তাহলে 10 লক্ষ শেয়ারের প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। তাহলে একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয় তাহলে টোটাল হচ্ছে আপনি মার্কেট থেকে 1 কোটি টাকা তুলতে পারবেন। এই যে শুরুর যে 10 টাকা হিসাবে আপনি যেই ঘোষণাটা দিলেন, এটাকেই মূলত বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিংস। শেয়ার মার্কেটের সাথে আরও দুইটা টার্ম খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো টার্ম হচ্ছে প্রাইমারি মার্কেট বা আরেকটা হলো সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেটটা কি জিনিস? এখানে দেখেন, একটু আগে আমি বলেছিলাম যে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিংস, এখানে
শুরুতে এই যে 10 টাকা দিয়ে যারা শেয়ারটা কিনবে, শুরুতে যারা 10 টাকা দিয়ে শেয়ারটা কিনবে, সেই কেনার যে মার্কেট সেটাকেই মূলত বলা হয় প্রাইমারি মার্কেট। এখন যখনই বাজারে এই 10 লক্ষ শেয়ার ছাড়া হবে, তখন দেখা যাবে যে এই 10 লক্ষ শেয়ারের দাম কমতেও পারে, আবার এই শেয়ারের দাম বাড়তেও পারে। এখন ধরেন আপনি 10 টাকা দিয়ে আপনি ধরেন 100টা শেয়ার শুরুতে কিনলেন, অর্থাৎ প্রাইমারি মার্কেট থেকে আপনি শুরুতে 100টা শেয়ার কিনলেন। এখন আপনি দেখলেন এই 10 টাকার শেয়ারটার দাম বেড়ে হচ্ছে 15 টাকা হয়ে গিয়েছে। 15 টাকা যখন আপনি দেখলেন, তখন আপনি সিদ্ধান্ত নিলেন এই 15 টাকার শেয়ার এখন আপনি 5 টাকা লাভে বিক্রি করে দিবেন। তাহলে এখন এই আপনি কিনেছেন 10 টাকা করে, যখনই আপনি 15 টাকা করে আরেকজনের কাছে বিক্রি করে দিবেন, তখনই সেটা হয়ে যাবে সেকেন্ডারি মার্কেট। এগুলো একদমই বেসিক লেভেলের কথাবার্তা, এইগুলো পরীক্ষাতে সাধারণত আসে না। অর্থাৎ প্রাইমারি মার্কেট কি বা সেকেন্ডারি মার্কেট কি, এইগুলো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই টার্মগুলো কার সাথে সম্পর্কিত। পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোন ফ্রেজটি বা কোন শব্দটি বা কোন শব্দগুচ্ছ শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত। সেক্ষেত্রে অপশনে সেকেন্ডারি মার্কেট বা প্রাইমারি মার্কেট বা আইপিও এই ধরনের ফ্রেজগুলো থাকতে পারে। শেয়ার মার্কেট কোনোদিন ভালো যায়, আবার কোনোদিন খারাপ যায়। অর্থাৎ এইগুলো এইভাবে উঠে, ধরেন একটা দাম হচ্ছে এখানে আছে, ধরেন এইভাবে আস্তে আস্তে উঠলো, তারপর আবার ডাউন হয়ে গেল, তারপরে আবার উঠলো, তারপর আবার ডাউন হয়ে গেল, আবার উঠতেছে, আবার ডাউন হয়ে যাচ্ছে, আবার উঠতেছে। এরকম করে হচ্ছে মার্কেটের যে ডাইনামিক্স সেটা চলতে থাকে। এখন যদি শেয়ার মার্কেটের অবস্থা ভালো হয়, অর্থাৎ যদি দামগুলো বাড়তির দিকে থাকে, তাহলে সেটাকে বলা হয় ঊর্ধ্বমুখী বাজার এবং ইংরেজিতে বলা হয় বুলিশ মার্কেট। আর যদি দাম কম থাকে, তাহলে সেটাকে বলা হবে বিয়ারিশ মার্কেট। আপনারা যারা মোটামুটি একটু পত্রিকার খোঁজ খবর রাখেন, তাহলে এখন বলেন তো বাংলাদেশের যে শেয়ার মার্কেট সেটা কোন অবস্থায় আছে? এখন কমপক্ষে কত টাকা নিয়ে শেয়ার কেনা যায়? আপনি চাইলে 10 টাকা দিয়েও কিনতে পারবেন। আপনি চাইলে 10 টাকা দিয়েও শেয়ার কিনতে পারবেন যদি চান আর কি। যারা বুলিশ বলছেন তারা হচ্ছে পত্রিকাতে খোঁজখবর রাখেন না, বা বাংলাদেশ আসলে কি হচ্ছে খুব একটা বেশি খোঁজখবর রাখেন বলে মনে হচ্ছে না, অথবা আপনি হয়তোবা ভুল বুঝেছেন। বুলিশ মার্কেট দেখেন, বুলিশ মার্কেট হচ্ছে ঊর্ধ্বমুখী, মানে যখন শেয়ারের মার্কেটের অবস্থা ভালো থাকবে, বাজার ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ দাম বাড়তির দিকে থাকবে, এটাকেই বলা হয় বুলিশ মার্কেট। আর বিয়ারিশ মার্কেট হচ্ছে যখন বাজারের অবস্থা খারাপ যাবে, অর্থাৎ বাজারের অবস্থা নিম্নমুখী থাকবে, দাম যখন একটা শেয়ারের দাম যখন কমে যাবে, একটা শেয়ার না পুরো মার্কেটেরই দাম যখন আস্তে আস্তে পড়তির দিকে থাকবে, সেটাকে বলা হচ্ছে বিয়ারিশ মার্কেট। যেমন আমাদের শেয়ার মার্কেটের অবস্থা এখন কি? আমাদের শেয়ার মার্কেটের এখন অবস্থা হচ্ছে প্রায় ম্যাক্সিমাম ভালো ভালো শেয়ারের দাম হচ্ছে নিম্নের দিকে। যেমন ভালো শেয়ার কোনগুলো, যেমন স্কয়ার বা ব্যাট বিসি অথবা গ্রামীণ ফোন অথবা র্যাকিট বেনকিজার, এই সমস্ত যে শেয়ারগুলো আছে এগুলোর দাম এখন হচ্ছে নিচের দিকে। এই কারণে আমাদের যে বাজার সেটা হচ্ছে এখন বিয়ারিশ মার্কেট। এইখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা হচ্ছে ব্যাংকের পরীক্ষার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, এবং যারা সামনে বীমা পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে এই চার্টটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের স্টক এক্সচেঞ্জগুলোর নাম, এর মধ্যে যদি বলেন যে আমি এখান থেকে যে কোনো দুইটা মুখস্থ করতে চাই বা যে কোনো দুইটা মনে রাখতে চাই, সেক্ষেত্রে আপনি মনে রাখবেন প্রথম দুইটা। একটা হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, সংক্ষেপে NYSE। এরপরে আরেকটা হচ্ছে ন্যাসডাক স্টক মার্কেট বা সংক্ষেপে ন্যাসডাক। এই দুইটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জ। অন্তত এই দুইটা মনে রাখার চেষ্টা করবেন। তাহলে চলেন আমরা একটু রিক্যাপ করে আসি। আমরা কি জিনিস পড়লাম? আমরা দেখলাম শুরুতে হচ্ছে বিমা। শুরুতে আমরা দেখলাম যে বিমা দিবস কবে। বিমা দিবস হচ্ছে 1 মার্চ। আর বিমা পুরো যেই ব্যবস্থা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যেই প্রতিষ্ঠান সেটাকে বলা হয় ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি বা সংক্ষেপে ইডরা, এবং এটা কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রিত হয়। এরপরে আমরা দেখলাম যে বাংলাদেশের বিমা প্রতিষ্ঠান রয়েছে
সরকারি বীমা প্রতিষ্ঠান রয়েছে দুইটা, সাধারণ বীমা কর্পোরেশন এবং হচ্ছে জীবন বীমা কর্পোরেশন। এবং আমাদের দেশে একমাত্র বিদেশি বীমা প্রতিষ্ঠান হচ্ছে মেটলাইফ ইন্টারন্যাশনাল। এরপর আমরা দেখলাম শেয়ার মার্কেট বা স্টক মার্কেট। বাংলাদেশের শেয়ার মার্কেট বা স্টক মার্কেট এইটা নিয়ন্ত্রণ করে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, 1993 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা সংক্ষেপে ডিএসই, এবং আরেকটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সংক্ষেপে সিএসই। সিডিবিএল, আপনি যদি কোনো স্টক কিনতে চান বা স্টক নিয়ে যদি বেচা বিক্রি করতে চান, সেক্ষেত্রে শুরুতে আপনাকে সিডিবিএল বা সেন্ট্রাল ডেপোজিটরি বাংলাদেশ লিমিটেডে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি যে অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্টটার নাম হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট বা সংক্ষেপে বিও অ্যাকাউন্ট। এরপর আমরা দেখলাম শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত কিছু টার্ম, একটা হচ্ছে ওটিসি মার্কেট। ওটিসি মানে হলো ওভার দ্য কাউন্টার মার্কেট। এরপরে আমরা দেখলাম আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিংস, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। এরপরে আমরা আরো দুইটা টার্ম দেখেছি, একটা হচ্ছে বুলিশ মার্কেট এবং আরেকটা হচ্ছে বিয়ারিশ মার্কেট। বুলিশ মার্কেট হচ্ছে বাজারের অবস্থা যখন ভালো থাকে, অর্থাৎ শেয়ারের দাম যখন বাড়তির দিকে থাকবে সেটাকে আমরা বলবো বুলিশ মার্কেট, আর যদি পড়তির দিকে থাকে সেটাকে আমরা বলবো বিয়ারিশ মার্কেট। এবং এইখানে একটা চার্ট দেওয়া আছে, আপনি চাইলে সবগুলাই পড়ে ফেলতে পারেন। বিশেষ করে ধরেন এই যে চায়না, তারপরে হংকং, এবং হচ্ছে এখানে আরেকটা আছে চায়নার, এবং হচ্ছে ইন্ডিয়া। এই কয়েকটা চাইলে মনে রাখতে পারেন। আর যদি বেশি আপনার মনে না থাকে সেক্ষেত্রে প্রথম যে দুইটা আছে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সংক্ষেপে NYSE, এবং হচ্ছে ন্যাসডাক স্টক মার্কেট সংক্ষেপে NASDAQ, এই দুইটা মনে রাখতে পারেন। এই দুইটাই হচ্ছে ইউএস এর স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে। সরকার পতনের পর কিছুদিন ভালো ছিল, কিন্তু বর্তমানে বাজে অবস্থা। হ্যাঁ, সরকার পতনের পরে একটু বুলিশ মার্কেট হয়েছিল, কিন্তু পরে আবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে এখন। গতকালকে সূচক 5,000-এর নিচে নেমে গিয়েছিল। মানে 5,000টা হচ্ছে যে আপনার একটা, এটা ধরেন কি বলা যেতে পারে, এটা একটা মনস্তাত্ত্বিক লেভেল। অর্থাৎ সবাই মনে করে যে যদি সূচকটা 5,000-এর নিচে নেমে যায় তাহলে এইটা মার্কেটের জন্য খুবই খারাপ। তো যখন এরকম সূচকের পতন ঘটে তখন যারা বিনিয়োগকারী আছে তারা হচ্ছে আতঙ্কগ্রস্ত হয়। আতঙ্কগ্রস্ত আতঙ্কগ্রস্ত হয়ে তারা হচ্ছে তাদের যেই শেয়ারগুলো আছে সেগুলো হচ্ছে বিক্রি করে দেয়। হ্যাঁ, কম দামে বিক্রি করে দেয়। এই শেয়ার মার্কেট নিয়ে একটা টিভি সিরিজ আছে, আপনারা কেউ দেখেছেন কিনা? ওই যে স্ক্যাম 1992, হার্ষাল মেহতা, আপনারা কেউ দেখেছেন? না, ইন্ডেক্স পড়তে হবে না, ইন্ডেক্স পড়তে হবে না। আপনার দেখেছেন না? অবশ্য আমি এখনো দেখি নাই, যদিও আমি মানে প্রচুর পরিমাণে মুভি এবং টিভি সিরিজ দেখি, তবে এই সিরিজটা ওয়াচ লিস্টে এখনো রেখেছি, এখন আসলে দেখা হয় নাই। আরো একটা দুইটা আছে সিরিজ শেয়ার মার্কেট নিয়ে, হ্যাঁ আরো একটা আছে। আচ্ছা, এরপর আসেন আমরা দেখব একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বাংলাদেশের খনিজ সম্পদ সমূহ। আপনারা কি একটা নিউজ পেয়েছেন যে বাংলাদেশে যে তেলের খনি পাওয়া গিয়েছে? এখানে সিলেটের কে আছেন? এখানে সিলেটের কেউ আছেন? আমাদের দেশে হচ্ছে তেলের খনি প্রায় শোনা যায় যে পাওয়া যায়, কিন্তু আসলে আহ, খুবই অল্প পরিমাণে পাওয়া যায়, এবং আমাদের দেশে যে তেলটা ওইটা আসলে খুব একটা ভালো কোয়ালিটির তেল না। এমনিতে আমাদের দেশে প্রচুর পরিমাণে গ্যাস আছে, এবং আমাদের যে সমুদ্র সমুদ্রতেও বা সমুদ্র যে সীমা সেখানেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে তেল গ্যাস পাওয়া যাওয়ার কথা, কিন্তু আসলে আমাদের ওই পরিমাণে সক্ষমতা নাই যে আমরা সেখান থেকে তেল উত্তোলন করতে পারবো। আচ্ছা, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস, এবং আমাদের বাংলাদেশের মানুষের পেটও হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস। অর্থাৎ আমাদের প্রধান খনিজ সম্পদ যেরকম প্রাকৃতিক গ্যাস, আমাদের বাংলাদেশের মানুষের পেটও হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস। এবং আমাদের দেশে সব থেকে বেশি পরিমাণে বিক্রি হয় হচ্ছে গ্যাসের ওষুধ। তো বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল 1955 সালে। এই সালটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সাল। এই সালটা কষ্ট করে মনে রাখতে হবে।
বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সালে এবং উত্তোলন শুরু হয় 2 বছর পরে 1957 সালে। সিলেটের হরিপুরে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র বা গ্যাস ফিল্ডের সংখ্যা হচ্ছে 29টা। এটা আপনারা আপাতত মনে রাখতে পারেন। সামনে অর্থনৈতিক সমীক্ষা 2025 আসলে হয়তোবা চেঞ্জ হলেও হতে পারে, তবে আপাতত 29টাই হচ্ছে এখন পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা। সর্বশেষ যেই গ্যাস ক্ষেত্রটা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে ভোলার ইলিশা। ভোলার ইলিশা হচ্ছে দেশের সর্বশেষ 29তম গ্যাস ক্ষেত্র হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। বাংলাদেশের গ্যাসের মজুদের দিক থেকে সব থেকে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। এখানে দুইটা জিনিস, একটা হলো গ্যাসের মজুদ এবং আরেকটা হচ্ছে আয়তন। গ্যাসের মজুদের দিক থেকে সব থেকে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র, আর আয়তনের দিক থেকে সব থেকে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে বিবিআনা। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে মজুদের দিক থেকে এটা হলো তিতাস, আর একটা হলো আয়তনের দিক থেকে হচ্ছে বিবিআনা। এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে তিতাস যে গ্যাস ক্ষেত্র সেখানে মজুদের পরিমাণ কত, ভাই আমি এটা জানি না এবং এটা জানার দরকারও নাই। আর আবার যদি প্রশ্ন করেন যে বিবিআনা গ্যাস ক্ষেত্র এটার আয়তন কত, তাও ভাই আমি জানি না এবং এটা জানার দরকারও নাই, কারণ পরীক্ষাতে এটা আসবে না। আচ্ছা, এরপর আসেন যে বাংলাদেশের এই যে এই গ্যাসগুলো কোন কাজে সব থেকে বেশি ব্যবহৃত হয়। আমাদের দেশের যে এই গ্যাসগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। বিদ্যুৎ উৎপাদনে আমরা সব থেকে বেশি পরিমাণে গ্যাস ব্যবহার করি। আমাদের উপকূলীয় অঞ্চলে দুইটা গ্যাস ক্ষেত্র রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে সাঙ্গু গ্যাস ক্ষেত্র এবং আরেকটা হচ্ছে কুতুবদিয়া গ্যাস ক্ষেত্র। এবং গ্যাস তেল এগুলোর উত্তোলন করার জন্য বা কোন জায়গায় গ্যাসের মজুদ আছে বা খনিজ সম্পদের বা এই জাতীয় সম্পদের মজুদ আছে এগুলো ঠিকঠাক বা এগুলো হচ্ছে গবেষণা করার জন্য সমগ্র বাংলাদেশের স্থলভাগ যেটা আছে এই স্থলভাগকে টোটাল 23টা ব্লকে ভাগ করা হয়। এখন বাংলাদেশের যে আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, এই বিশাল পরিমাণের আয়তনের প্রায় সমান পরিমাণে কিন্তু আমাদের সমুদ্র সীমাও রয়েছে বা সামুদ্রিক অঞ্চলও রয়েছে। এই পুরো সমুদ্র সীমাকে টোটাল 26টা ব্লকে ভাগ করা হয়েছে তেল গ্যাস এগুলো খুঁজে দেখার জন্য। তার মানে যদি প্রশ্ন করা হয় যে সমগ্র বাংলাদেশ বলেন জল স্থল মিলিয়ে টোটাল কয়টা গ্যাস ব্লকে ভাগ করা হয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে 49টা। যদি বলা হয় স্থলভাগকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, সেই ক্ষেত্রে উত্তর হবে 23টা। আর যদি বলা হয় সমুদ্র সীমা কত বা সমুদ্র অঞ্চলে কয়টা ব্লকে ভাগ করা হয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে 26। আমাদের দেশে যেই গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে মিথেন গ্যাস। অর্থাৎ আমাদের দেশে যেই প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায় সেখানে মিথেন গ্যাসের পরিমাণই হচ্ছে সব থেকে বেশি, প্রায় 95 থেকে 99% মতো হচ্ছে আমাদের যে গ্যাস সেখানে মিথেন গ্যাসের পরিমাণ। এরপরে আসেন যে এই যে তেল গ্যাস এগুলোর নিয়ে কোন প্রতিষ্ঠানটা কাজ করবে। এগুলো নিয়ে যে প্রতিষ্ঠানটা কাজ করে সেটা হচ্ছে পেট্রোবাংলা। সামনেই হয়তো বা নভেম্বর মাসে পেট্রোবাংলার পরীক্ষা হতে পারে। এখানে অনেকেই আছেন যে পেট্রোবাংলাতে আবেদন করেছেন। তো বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ অনুসন্ধান এবং এগুলোর উন্নয়ন করা উত্তোলন করা এই ধরনের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য 1972 সালে হচ্ছে পেট্রোবাংলা প্রতিষ্ঠিত হয়। এই বিসিএস এর জন্য এই সালটা গুরুত্বপূর্ণ না, এটা কখনোই হয়তো বা বিসিএস পরীক্ষাতে আসবে না যে পেট্রোবাংলা কবে প্রতিষ্ঠিত হয়, তবে সামনে পেট্রোবাংলা পরীক্ষার জন্য এই সালটা গুরুত্বপূর্ণ। 1972 সালে হচ্ছে পেট্রোবাংলা প্রতিষ্ঠিত হয়। পেট্রোবাংলার অধীনে কিন্তু আবার আরো কয়েকটা কোম্পানি আছে, যেমন একটা হচ্ছে বাপেক্স। এই এখন পর্যন্ত বাপেক্সেরই হচ্ছে তেল গ্যাস আবিষ্কারের দিক থেকে সর্বোচ্চ সাফল্য রয়েছে। আর পুরো ঢাকা শহরে যেই কোম্পানির মাধ্যমে বা যেই কোম্পানি গ্যাস সাপ্লাই করে সেই গ্যাস কোম্পানির নাম হচ্ছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা সংক্ষেপে TGTDCL। অর্থাৎ তিতাস গ্যাস ক্ষেত্র থেকে পুরো ঢাকা শহরে গ্যাস সাপ্লাই দেওয়া হয়।
এরপরে আসেন যে বাংলাদেশের প্রথম তেল আবিষ্কৃত হয় 1986 সালে সিলেটের হরিপুরে। তো যদিও সেখানে তেলের খনি খুব একটা ভালো ছিল না বা খুব একটা বড় ছিল না, তো এই কারণে তেল কোন জায়গায় পাওয়া গিয়েছে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট নাইস টু নো, পরীক্ষা আসার মতো খুব একটা গুরুত্বপূর্ণ না। গ্যাসের পরে আমাদের যেই খনিজ সম্পদটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কয়লা। 1959 সালে জয়পুরহাটের জামালগঞ্জে সর্বপ্রথম কয়লা আবিষ্কৃত হয়। এখানে এই সালটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে কোন জায়গায় সর্বপ্রথম কয়লা আবিষ্কৃত হয় এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, সালটা না পড়লেও চলবে। এখন পর্যন্ত বাংলাদেশে 5টা কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এবং এর সবগুলো কয়লা খনি হচ্ছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত, অর্থাৎ ওইদিকে দিনাজপুর, রংপুর, জয়পুরহাট এইদিকে অবস্থিত। যে 5টা কয়লা খনি রয়েছে এর মধ্যে আয়তনে সব থেকে বড় কয়লা খনি হচ্ছে রংপুরের খালাসপীরে অবস্থিত, আর যদি বলা হয় মজুদের দিক থেকে সব থেকে বড় কোনটা, তাহলে হবে জয়পুরহাটের জামালগঞ্জ। এই কয়লা দিয়ে কিন্তু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করা যায়, অর্থাৎ কয়লা থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা যায়। বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় দিনাজপুর জেলার বড়পুকুরিয়াতে। তাহলে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যে বাংলাদেশের প্রথম তাপ বিদ্যুৎ কেন্দ্র বা কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটা, তাহলে কয়লা চালিত বা তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রথম হচ্ছে দিনাজপুর জেলার বড়পুকুরিয়াতে। তাহলে দিনাজপুর জেলার বড়পুকুরিয়াতে হচ্ছে দেশের সর্বপ্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। এই বড়পুকুরিয়া কয়লা খনিতে কিন্তু বিটুমিনাস কয়লা পাওয়া যায়, আর বাংলাদেশের একমাত্র কয়লা শোধনাগার এটাও হচ্ছে দিনাজপুরের বিরামপুরে অবস্থিত এবং এই শোধনাগারটার নাম হচ্ছে বিরামপুর হার্ড কোল লিমিটেড। কয়লার পরে আমরা যেই খনিজ সম্পদটা নিয়ে জানার চেষ্টা করব সেটা হচ্ছে চুনাপাথর, যেটার ইংরেজি হচ্ছে লাইমস্টোন। তাহলে চুনাপাথরের মোটামুটি মজুদ রয়েছে কক্সবাজার জেলা এবং হচ্ছে সুনামগঞ্জ জেলার কিছু এলাকাতে চুনাপাথরের মোটামুটি আমাদের কিছু পরিমাণে চুনাপাথর আমরা পাই। এরপরে আসবে হচ্ছে চীনামাটি বা চায়না ক্লে। চীনামাটি বা চায়না ক্লে হচ্ছে ওই যে আমরা যে কাচের প্লেট বাটি যেগুলো বলি, এই কাচের প্লেট বালি কিন্তু এই চায়না ক্লে বা চীনামাটি থেকেই বানানো হয়। বাংলাদেশের শেরপুর জেলা এবং হচ্ছে নেত্রকোনা জেলা এবং হচ্ছে চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। শেষ দিকের যেই খনিজ সম্পদগুলো বললাম, বিশেষ করে চীনামাটি বা চুনাপাথর, এগুলো পরীক্ষা আসার মতো খুব একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট হচ্ছে নাইস টু নো। পরীক্ষাটা যদি আসে সেক্ষেত্রে আসতে পারে প্রাকৃতিক গ্যাস থেকে অথবা কয়লা থেকে, এই দূরে থেকেই প্রশ্ন সব থেকে বেশি আসে। এরপরে আমরা পড়ব হচ্ছে বিদ্যুৎ, খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসার খুব ভালো সম্ভাবনা আছে। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে কাপ্তাইতে অবস্থিত এবং এটা চট্টগ্রামের রাঙামাটিতে অবস্থিত। 1962 সালে হচ্ছে এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। আপনারা কেউ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রতে গিয়েছিলেন? আপনারা কেউ কখনো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রতে গিয়েছিলেন কিনা? কে কখনো গিয়েছিলেন? সেখানে সর্বসাধারণরা ঢুকতে পারে না। আমি একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড, সে হচ্ছে এখানকার ইঞ্জিনিয়ার, তো তার সুপারিশে আমরা ওইখানে ছিলাম, কিছুক্ষণ ছিলাম, তবে মূল যে জায়গা সেখানে আমরা আসলে যেতে পারিনি, অর্থাৎ সেখানে আসলে যাইতে দেয় না, এমনকি সেখানে ছবিও তুলতে দেয় না। এখানে এই জায়গাটা বাংলাদেশের জন্য খুবই সেন্সিটিভ একটা জায়গা, খুবই সেন্সিটিভ একটা স্থান এই জায়গাটা, কারণ এই জায়গার খুব কাছেই হচ্ছে ভারত এবং খুব কাছেই হচ্ছে বর্ডার। এখন কেউ যদি ধরেন যে বাংলাদেশকে আঘাত করতে চায়, বা ধরেন যে চিন্তা করলো যে খুব সহজে বাংলাদেশকে একটা আঘাত করবে, সেক্ষেত্রে এই কাপ্তাইয়ের যে জলবিদ্যুৎ কেন্দ্র আছে এইখানে টুস করে একটা বোমা ফেলে দিলেই হবে, একদম কিছুক্ষণের মধ্যে পুরা চট্টগ্রাম শহর ডুবে যাবে। তো এই কারণে হচ্ছে এই জায়গাটা খুবই সেন্সিটিভ এবং বাংলাদেশের মোটামুটি যত ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা সামরিক বাহিনী বলেন, মোটামুটি সবারই অফিস হচ্ছে বা সবারই ঘাঁটি হচ্ছে এই জায়গাটাতে আছে। এরপরে আসেন যে দেশের প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র। আমরা একটু আগে দেখেছিলাম যে দেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে দিনাজপুরের বড়পুকুরিয়াতে অবস্থিত।
আর দেশের প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় সিলেটের হরিপুরে। হ্যাঁ, সিলেটের হরিপুর বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র। আর দেশের সর্ববৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়েছিল নরসিংদী জেলায়। আর বর্তমানে বাংলাদেশে টোটাল সৌর বিদ্যুৎ প্রকল্প আছে তিনটা। তিনটা জেলাতে তিনটা রয়েছে। একটা হলো চট্টগ্রাম, সরি আমি সৌর বিদ্যুৎ বলেছি, এটা হবে বায়ু বিদ্যুৎ প্রকল্প। এখন বাংলাদেশের তিনটা জেলাতে বায়ু বিদ্যুৎ প্রকল্প আছে, একটা হচ্ছে চট্টগ্রাম, আরটা কক্সবাজার এবং হচ্ছে আরটা হলো ফেনী। এর মধ্যে কক্সবাজারের খুরুশকুল, কক্সবাজারের খুরুশকুলে অবস্থিত যে বায়ু বিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে, এটা হচ্ছে বর্তমানে দেশের সব থেকে বড় বায়ু বিদ্যুৎ প্রকল্প, যার উৎপাদন ক্ষমতা হচ্ছে 60 মেগাওয়াট। আর এখন দেশের সব থেকে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে অবস্থিত। এই দুইটা স্লাইড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি বিদ্যুতের কোনো পরীক্ষা দেন অথবা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই স্লাইডটা এবং হচ্ছে এই স্লাইডটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি এক নজরে একটু বাংলাদেশের সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলো একটু হচ্ছে দেখি, যে প্রথম বেসরকারিভাবে প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে নরসিংদীতে স্থাপিত হয়। আর সরকারিভাবে প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান বাঁধ সংলগ্ন, সেখানে একটা সৌরবিদ্যুৎ কেন্দ্র প্রথম সরকারিভাবে স্থাপিত হয়। আর বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে অবস্থিত। আর বাংলাদেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে অবস্থিত। তাহলে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র কোন জেলাতে অবস্থিত বা কোথায় অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে অবস্থিত। এখানে কেউ চাঁপাইনবাবগঞ্জের আছেন? যারা ক্লাস করছেন এখানে কেউ চাঁপাইনবাবগঞ্জের আছেন? সুন্দরগঞ্জের একজন আছেন, সুন্দরগঞ্জের একজন আছেন, জান্নাতুল ফেরদৌস আছেন। ও আচ্ছা, অনেকেই তো আছেন। এই চাঁপাইনবাবগঞ্জের আপনারা আছেন, ঠিক আছে। আমি নেক্সট যখন আমের সিজন আসবে আমি আপনাদের নামগুলো মনে রাখতেছি। এই আপনাদেরকে নক দিলে আপনার আম পাঠাতে পারবেন? আপনাদের কারো কি আমের বাগান আছে? ও আচ্ছা, আছে তো, অনেকেরই আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের নামগুলো মনে রাখতেছি, যখন আম আসবে তখন আপনাদেরকে নক দিব। আমাদের ইউনিভার্সিটিতে একটা ফ্রেন্ড ছিল, তার বাড়ি ছিল চাঁপাইনবাবগঞ্জ। তো আমি জানি না যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ এভাবে কথা বলে কিনা, কারণ আমি খুব বেশি আসলে চাঁপাইনবাবগঞ্জের মানুষের মানে কথা খুব একটা শুনিনি। তো ওই ওই বন্ধু হচ্ছে যে আম, শকে স উচ্চারণ করতে পারতো না, সে উচ্চারণ করতে হইলো স। আমি জানি না চাঁপাইনবাবগঞ্জের মানুষ এইভাবে উচ্চারণ করেন কিনা। তো আমরা তাকে নিয়ে মজা করতাম। আমরা বলতে, এই সামিম শশা খাবি, মানে তার নাম তো শামিম, তো সে উচ্চারণ করতো সামিম। বা শশা, তো সে উচ্চারণ করতো শশা। আমি জানি না আপনারা এইভাবে উচ্চারণ করেন কিনা। আচ্ছা, এইভাবে বলে না। আচ্ছা, এরপর দেখেন যে বাংলাদেশের বায়ু বিদ্যুৎ প্রকল্প, ঠিক আছে, বায়ু বিদ্যুৎ প্রকল্প বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, এটা হচ্ছে কক্সবাজারের খুরুশকুলে অবস্থিত। আর ভাসমান একটা বায়ু বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আছে, এই ভাসমান, সরি, এটা এটা হচ্ছে যে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র। তো বাংলাদেশের বর্তমানে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত। তাহলে কক্সবাজারের খুরুশকুলে হচ্ছে বাঁকখালী নদীর তীরে বাংলাদেশের বর্তমানে বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এই এখন আমরা দেখব হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান, উৎপাদন এবং হচ্ছে সহায়তাকারী দেশ। এখান থেকে প্রশ্ন থাকার খুব ভালো পরিমাণে সম্ভাবনা আছে। শুরুতেই আমরা দেখব হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, যেটা হচ্ছে কয়লা ভিত্তিক একটা বিদ্যুৎ কেন্দ্র। এটার অবস্থান হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়াতে। এবং আরও যদি স্পেসিফিকভাবে বলতে চাই, সেটা হচ্ছে ধানখালী গ্রামে আন্ধার মানিক নদীর তীরে অবস্থিত। পায়রা যেই বন্দর আছে, এই পায়রা বন্দরও কিন্তু হচ্ছে পটুয়াখালীর কলাপাড়াতেই অবস্থিত। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এখানেই অবস্থিত। এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হচ্ছে 1320 মেগাওয়াট এবং এইটা তৈরিতে আমাদেরকে সহায়তা দিয়েছে চীন। এবং এইটা দেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন
বা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে বর্তমানে বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটা, তাহলে উত্তর হবে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। এরপরে আসেন মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, এইটাও হচ্ছে কয়লা ভিত্তিক, যেটা অবস্থান হচ্ছে কক্সবাজার জেলার মহেশখালীতে অবস্থিত এবং এটার উৎপাদন ক্ষমতা হচ্ছে 1200 মেগাওয়াট। এই তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরিতে আমাদেরকে সহায়তাকারী দেশ হিসেবে ছিল জাপান, সিঙ্গাপুর এবং হচ্ছে মালয়েশিয়া। তবে শেষ পর্যন্ত জাপান এই প্রকল্পটাতে থাকেনি, তারা 2022 সালের দিকে এই প্রকল্প থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। কেন সরিয়ে নিয়েছিল? কারণ জাপান যেহেতু G7-এর সদস্য, G7-এ 2021 বা 22 সালের সম্মেলনে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কয়লা ভিত্তিক যে কোনো ধরনের কাজকর্ম থেকে এই দেশগুলো সরে আসবে, কারণ এই কয়লা পোড়ালে প্রকৃতির অনেক সমস্যা হয়। এই কারণে জাপান তারা নিজেদেরকে মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র এই প্রকল্প থেকে, শুরুর দিকে তারা ছিল কিন্তু পরবর্তীতে তারা এখান থেকে সরে যায়। এরপরে আসেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এটাও কিন্তু কয়লা ভিত্তিক। এটা অবস্থান কোথায়? এটা হচ্ছে বাগেরহাট জেলার রামপালে পশুর নদীর তীরে অবস্থিত। এই নদীর নামগুলো গুরুত্বপূর্ণ, কোনটা কোন নদীর তীরে অবস্থিত। তাহলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে বাগেরহাট জেলার রামপালের পশুর নদীর তীরে অবস্থিত। উৎপাদন ক্ষমতা হচ্ছে 1320 মেগাওয়াট এবং এই বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে সহায়তা করেছে ভারত। এরপর আসেন আমরা দেখব হচ্ছে বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এটার আন্ডারে হচ্ছে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাটা নিয়ন্ত্রিত হয়। আর বাংলাদেশের সড়ক পরিবহনে নিয়োজিত যেই সরকারি সংস্থা, এটার এব্রিভিয়েশনটা হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বা সংক্ষেপে BRTC। এটার সাথে যেটার প্যাচ লাগে সেটা হচ্ছে BTRC। দুইটা কিন্তু আলাদা, একটা হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা BTRC এবং আরেকটা হচ্ছে BRTC, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। আর সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করা বা লাইসেন্স প্রদান করে যেই প্রতিষ্ঠান, সেটার নাম হচ্ছে BRTA, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। তাহলে একটু আগে যেটা বললাম যে BTRC এবং BRTC এই দুটার এব্রিভিয়েশন একটু ভালো করে খেয়াল করে নেবেন, কারণ দুটার এব্রিভিয়েশন কিন্তু ভিন্ন ভিন্ন। এরপর আসেন বাংলাদেশের নৌ পরিবহন যেই প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে বা নিয়ন্ত্রিত হয় যেই প্রতিষ্ঠানের মাধ্যমে, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে BIWTC, যেটার এব্রিভিয়েশনটা হচ্ছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, BIWTC। এগুলোর এব্রিভিয়েশনটা হচ্ছে সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। এবার আসেন আমরা দেখব হচ্ছে মেগা প্রজেক্ট। বিগত সরকারের আমলে এটাকে আরেকটা নাম আছে যেটাকে বলা হয় পতিত সরকার। হ্যাঁ, পতিত সরকারের আমলে এই মেগা প্রজেক্টগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব খুব বেশি ছিল। তো এখনও যে সম্ভাবনা নাই তা না, তবে সম্ভাবনাটা কিছুটা কমে গিয়েছে। তো এই কারণে আমি আপনাদেরকে বলে দিব যে কোনটা গুরুত্ব দিয়ে পড়বেন আর কোনটা গুরুত্ব দিয়ে না পড়লেও চলবে। এখন আসেন যে মেগা প্রজেক্ট বলতে আসলে কি বোঝায়। যদি কোনো প্রকল্প, যে কোনো প্রকল্প হোক, সেটা হতে পারে অবকাঠামো, সেটা হতে পারে চিকিৎসা, শিক্ষা, যে কোনো প্রকল্প হোক, সেটার ব্যয়, নির্মাণ ব্যয় যদি 1 বিলিয়ন বা তার বেশি টাকা হয়, তাহলে সেই প্রজেক্টকে বলা হয় হচ্ছে মেগা প্রজেক্ট। 1 বিলিয়ন টাকার যদি বেশি হয় তাহলে সেটাকে বলা হবে মেগা প্রজেক্ট। এখন এই প্রজেক্টগুলোর মধ্যে সরকার কিছু কিছু প্রজেক্টকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেয়। তারা চিন্তা করে যে এই প্রজেক্টগুলো আমাদেরকে আগে ভাগে শেষ করতে হবে। এই গুরুত্ব দিয়ে কিছু প্রজেক্টের নাম দেওয়া হয় ফাস্ট ট্র্যাক প্রজেক্ট। অর্থাৎ যেই ট্র্যাকগুলোর গুরুত্ব বেশি এবং গুরুত্ব দিয়ে ওই কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হয়, সেগুলোকে বলা হয় ফাস্ট ট্র্যাক প্রজেক্ট। তো এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু বাংলাদেশের মেগা প্রজেক্ট এবং ফাস্ট ট্র্যাক প্রকল্প নিয়ে আলোচনা করব। শুরুতে আসবে বাংলাদেশের এখন পর্যন্ত সবথেকে ব্যয়বহুল প্রজেক্ট, যেটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটার অবস্থান হচ্ছে পাবনার ঈশ্বরদীর রূপপুরে। যদিও 2023 সালে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আসলে কাজ শেষ করা যায়নি। এটা পদ্মা নদীর তীরে অবস্থিত এবং উৎপাদন ক্ষমতা হবে 2400 মেগাওয়াট। এই বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে আমাদেরকে সহায়তা করছে রাশিয়া এবং এই রাশিয়ার স্টেট
অ্যাটমিক এনার্জি কর্পোরেশন বা সংক্ষেপে রোসাটম। এটা হচ্ছে রাশিয়ার সরকারি একটা কর্পোরেশন, তারা আমাদেরকে এই প্রকল্প তৈরিতে সাহায্য করছে। বাংলাদেশ এই বিদ্যুৎ কেন্দ্রর মধ্য দিয়েই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় হচ্ছে 33তম অবস্থানে আছে। আপনি এইটা নিয়ে একটু কনফিউশনে ভুগতে পারেন আপনারা, কারণ কোনো কোনো জায়গায় এটা 32 দেওয়া, আবার কোনো কোনো জায়গায় 33 দেওয়া। তবে আমি এখন পর্যন্ত যেটা নিশ্চিত হতে পেরেছি সেটা হচ্ছে 33। আপনারা চাইলে একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন। এটার অর্থায়নের জন্য প্রায় $11.5 বিলিয়ন এটা দিবে হচ্ছে রাশিয়া, আর বাংলাদেশের খরচ হবে প্রায় $1.25 বিলিয়ন মতো। যদিও এটা পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ না, যেটা এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত এবং কোন দেশ আমাদেরকে সাহায্য করছে, এই দুটো তথ্য হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আসেন পায়রা বিদ্যুৎ কেন্দ্র। এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, তবে যেটা আমরা এখনো পড়িনি বা যেটা আমরা পায়রা বিদ্যুৎ কেন্দ্র যখন আগে দেখেছিলাম তখন যেটা পড়িনি সেটা হলো পায়রা বিদ্যুৎ কেন্দ্রের যেইটা দিয়ে বা যেই জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটা হচ্ছে কয়লা। কয়লা পোড়ালে সেটা পরিবেশের ক্ষতি করে। এই পরিবেশের ক্ষতি যাতে না হয়, কয়লাটা পুড়ে যেই ধোঁয়াটা যাবে সেটা যাতে পরিবেশের ক্ষতি না করে, সেটার জন্য যেই প্রযুক্তিটা ব্যবহার করা হয় সেই প্রযুক্তিটাকে বলা হয় আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি। তো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে এই আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এবং এই আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারের দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 13তম। এইটাও গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এখানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা মোটামুটি দেখে ফেলেছি। এখানে উদ্বোধনের যে সালটা, এটা যদি আগের সরকার থাকতো তাহলে গুরুত্বপূর্ণ হইতো, এখন আর এই সালটা গুরুত্বপূর্ণ না। এরপর আসেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। সেম কথা, যদি আগের সরকার থাকতো তাহলে পদ্মা সেতু এখনো গুরুত্বপূর্ণ হতো, তবে এখন একটু কম গুরুত্বপূর্ণ। যেটা পদ্মা সেতু নিয়ে যেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে সেটা হইল অবস্থানটা কোথায়। এটা হচ্ছে মুন্সিগঞ্জের মামা থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্ত পর্যন্ত। প্রকল্পটার নির্মাণ প্রকল্প শুরু হয় হচ্ছে 2014 সালে। সালটা মনে রাখতে পারেন, তারিখটা মনে রাখার দরকার নাই। আর মূল সেতুর কাজের উদ্বোধন হয় 2015 সালে। এখানে এখানে দুইটা জিনিস, সেতু করার ক্ষেত্রে শুধুমাত্র এই যে আমরা এই স্ট্রাকচারটা দেখছি এটাই কিন্তু কাজ না, আরও বহু রকমের নানাবিধ কাজ থাকে। এই মূল সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2015 সালে, আর এর আগের যে নানাবিধ কাজ থাকে সেইটা শুরু হয়েছিল 2014 সালে, আর আনুষ্ঠানিকভাবে বা প্রথমবারের মতো খুলে দেওয়া হয় 2022 সালে। এই পদ্মা সেতু করার জন্য বা যে কোনো ধরনের অবকাঠামোগত প্রকল্প যখন আপনি হাতে নেবেন বা যখন করার ঘোষণা দিবেন, তখন একটা ফিজিবিলিটি টেস্ট করতে হয়। অর্থাৎ এই যে এখানে আপনি একটা এত বড় প্রকল্প করবেন সেটা আসলে করা যাবে কিনা, এগুলোর জন্য ফিজিবিলিটি টেস্ট করতে হয়। তো এই ফিজিবিলিটি টেস্টটা করেছিল জাপানের সহযোগিতা সংস্থা জাইকা। আর এই পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে এশিয়া উন্নয়ন ব্যাংক, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ না, পরীক্ষাতে আসবে না। আর সেতুর কাজ করেছে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, যেটা চায়নার একটা কোম্পানি, এবং নদী শাসনের কাজ করেছে সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড, তাও চায়নার কোম্পানি। অর্থাৎ পদ্মা সেতুতে মোটামুটি আমাদেরকে বেশিরভাগ সময়ই বা বেশিরভাগ ক্ষেত্রেই সহায়তা করেছে চীন। পদ্মা সেতুর দৈর্ঘ্য, এখানে শুধু দৈর্ঘ্যটা মনে রাখতে পারেন 6.15 কিলোমিটার। এটা হচ্ছে শুধুমাত্র সেতুর দৈর্ঘ্য, শুধুমাত্র সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। এবং বাকি যেই তথ্যগুলো আছে সেগুলো খুব একটা বর্তমানে খুব একটা গুরুত্বপূর্ণ না। তবে এখানে চাইলে প্রস্থটা মনে রাখতে পারেন 18.10 মিটার। শুধুমাত্র এইটা মনে রাখলে চলবে। স্প্যান কয়টা, পিলার সংখ্যা কয়টা, এগুলো আপাতত গুরুত্বপূর্ণ না। পদ্মা সেতুর মালিক হচ্ছে বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ, এবং এই পদ্মা সেতুর পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স কোম্পানি লিমিটেড। আয়ুষ্কাল ধরা হয়েছে 100 বছর। এবং পদ্মা সেতু কিন্তু 9 মাত্রার ভূমিকম্প সহনীয় করে তৈরি করা হয়েছে, অর্থাৎ মোটামুটি 9 মাত্রার উপরে যদি ভূমিকম্প হয় সেক্ষেত্রে হয়তোবা পদ্মা সেতু আর টিকতে পারবে না, কিন্তু 9 মাত্রার ভূমিকম্প পর্যন্ত এটা সহনশীল হবে। তবে এখানে একটা আয়রনিক্যাল জিনিস হচ্ছে,
ধরেন যদি আল্লাহ না করুক যদি 8 মাত্রার ভূমিকম্প হয় তাহলে তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। মোটামুটি বাংলাদেশের আহ, আসলে মানে চিন্তা করা যায় না যে বাংলাদেশের কি হবে যদি 8 মাত্রার ভূমিকম্প হয়। মানে ধরেন এটা আইরনিক্যাল বলতেছি কোন কারণে, যে ধরেন 8 মাত্রার ভূমিকম্প হইলো, একদম পুরো বাংলাদেশ পুরো তলায় গেল কিন্তু পদ্মা সেতু দাঁড়ায় আছে, কারণ সেটা তো 9 মাত্রার ভূমিকম্প সহনশীল। তো যাই হোক, যদি এরকম হয় সেক্ষেত্রে যারা বেঁচে থাকবে তারা হচ্ছে পদ্মা সেতুতে গিয়ে আমরা মোটামুটি বাস করতে পারবো, যেহেতু পদ্মা সেতু তখন দাঁড়িয়ে থাকবে। যাই হোক, এরপরে আসেন পদ্মা সেতু নিয়ে আর একটু তথ্য আছে। একটা হচ্ছে পদ্মা সেতু আর একটা হচ্ছে পদ্মা বহুমুখী রেল সেতু, দুইটা কিন্তু আলাদা। অর্থাৎ পদ্মা যে ব্রিজ, ওই ব্রিজের নিচে দিয়েই কিন্তু পদ্মা বহুমুখী রেল সেতু চলে গিয়েছে, অর্থাৎ এটা কিন্তু দোতলা একটা সেতু। তো পদ্মা বহুমুখী রেল সেতু ছিল আলাদা একটা প্রকল্প, এবং এইটা তৈরিতেও আমাদেরকে টাকা পয়সা দিয়েও সাহায্য করেছে হচ্ছে চীন। তো এখানে পদ্মা বহুমুখী রেল সেতু খুব একটা গুরুত্বপূর্ণ না, আপাতত খুব একটা গুরুত্বপূর্ণ না, না পড়লেও চলবে। যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা মানে আগেও যেটা গুরুত্বপূর্ণ ছিল এবং এখনো যেটা সমানভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেট্রো রেল প্রকল্প। কারণ এটা ঢাকা শহরের জন্য একটা ব্লেসিং। এটা আর আসলে ঢাকা শহরে আরো আগেই করা দরকার ছিল। এখানে এখানে অনেকে আছেন বা অনেকে মনে করেন যে এই যে মেট্রো রেল প্রকল্প, এখানে এখানে তো সরকারের হচ্ছে লস হচ্ছে, হ্যাঁ, বা মেট্রো রেল লস দিয়ে চলতেছে, তাইলে এটা চালানোর আসলে কি দরকার। এখানে দেখেন, এখানে আসলে টাকা পয়সার জন্য না, বা এখানে হিসেবটা আসলে টাকা পয়সা দিয়ে করা যাবে না। এখানে হিসাবটা করতে হবে যে জনগণের সময় বাঁচতেছে, জনগণের সুবিধা হচ্ছে। যেখানে আগে আপনি মিরপুর থেকে যদি মতিঝিল যাইতে চাইতেন, সেখানে আপনার মোটামুটি আসতে যাইতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো, কিন্তু সেখানে আপনি এখন মিরপুর থেকে মতিঝিল আপনার যাইতে 20 থেকে 22 মিনিট লাগতেছে। আবার আপনি আসার সময় 20 থেকে 22 মিনিট লাগতেছে। এই যে আপনার সময় বাঁচতেছে, এই জিনিসটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন আসেন মেট্রো রেল প্রকল্প। এই মেট্রো রেল প্রকল্প যেই কোম্পানি বাস্তবায়ন করছে সেটা হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল। এই ডিএমটিসিএল এর আওতায় ছয়টা ছয়টা এমআরটি বা মেট্রো রেলের লাইন তৈরি করার ঘোষণা করা হয়েছে বা পরিকল্পনা রয়েছে। এই যে 6টা লাইন, এই 6টা লাইন হচ্ছে দেখেন, এমআরটি লাইন 6, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5, 5 এর মধ্যে একটা হচ্ছে নর্দার্ন রুট এবং একটা হচ্ছে সাউদার্ন রুট, এমআরটি লাইন 2 এবং এমআরটি লাইন 4। এখানে প্রশ্ন আসতে পারে যে 1 আছে 2 আছে, কিন্তু মাঝখান দিয়ে 3 কই গেল, মাঝখানে 3 কিন্তু নাই। 3 হচ্ছে শুরুতে 1 2 3 4 5 6 এরকমই আসলে পরিকল্পনা ছিল, কিন্তু পরবর্তীতে এমআরটি লাইন 3 পরিকল্পনা থেকে ছাঁটাই করে ফেলা হয়। এ কারণেই এখন আর 3 নাই, এখন আছে হচ্ছে এমআরটি লাইন 5 নর্দার্ন রুট এবং এমআরটি লাইন 5 সাউদার্ন রুট। তো এখানে এই জিনিসগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে না, এগুলো পরীক্ষাতে আসবে না। আরেকটা যেটা পরীক্ষাতে আসবে না সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কোন মেট্রো লাইন কোন দিক থেকে শুরু হয়ে কোন দিকে যাবে বা কোন দিকে গিয়ে শেষ হয়েছে, এগুলো একটা এখানে সংক্ষেপে একটু দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো হচ্ছে নাইস টু নো, জাস্ট একটু পড়ে রাখতে পারেন, তবে এখান থেকে পরীক্ষা আসবে না। পরীক্ষাতে যেটা আসবে সেটা হইলো যে এখন পর্যন্ত কোন মেট্রো লাইনের কাজটা শেষ হয়েছে। এখন পর্যন্ত শেষ হয়েছে এমআরটি লাইন 6, এমআরটি 6 এর কাজ শেষ হয়েছে। অর্থাৎ এখন আপনারা বা আমরা যে মেট্রো লাইনে চড়ি বা মেট্রো রেলে চড়ি সেটা হচ্ছে এমআরটি 6 বা এমআরটি লাইন 6। আর বর্তমানে কাজ চলমান আছে 2টা লাইনের, একটা হচ্ছে এমআরটি 1 এবং একটা হচ্ছে এমআরটি 5 নর্দার্ন রুট। এই প্রকল্প পরিচালক প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডিএমটিসিএল বা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ঋণদাতা সংস্থা হচ্ছে জাপানের জাইকা, এবং এই মেট্রো রেলের পরামর্শক কোম্পানি হচ্ছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। এটা জিন্দেগিতেও কোনো পরীক্ষাতে সামনে আর আসবে না। এখন আসেন এমআরটি 6, এটার অফিসিয়াল নাম হচ্ছে ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন 6 বা এমআরটি 6, এবং এটার রুটটা হচ্ছে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত, যদিও কমলাপুর পর্যন্ত এখনো এখনো চালু হয় নাই, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হয়েছে। কাজের উদ্বোধন হয় 2016 সালে। এটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ না, যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো মেট্রো রেল চালু হয় কবে। 2022 সালের 28 ডিসেম্বর হচ্ছে চালু হয়, তবে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 29 ডিসেম্বর 2022। এই তারিখটা গুরুত্বপূর্ণ, এই দুইটা তারিখই মনে রাখতে হবে। এমআরটি লাইন 6 এটার দৈর্ঘ্য কতটুকু,
এটা দৈর্ঘ্য হচ্ছে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত 21.26 কিলোমিটার। এই তথ্যটাও লাগবে। এবং স্টেশনের সংখ্যা কয়টা? স্টেশনের সংখ্যা হচ্ছে টোটাল 17টা। আপনি যদি এখন একটা একটা করে স্টেশন গুনতে থাকেন তাহলে দেখবেন যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আপনি টোটাল 16টা স্টেশন পাবেন, আর কমলাপুর হচ্ছে 17 নাম্বার স্টেশন। তাইলে MRT6 এর স্টেশন সংখ্যা হচ্ছে 17টা। স্টেশন সংখ্যা কি লাগবে? মানে এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। কোন একটা পরীক্ষাতে স্টেশনের সংখ্যাটা আসছিল, যেহেতু একবার আসছে সুতরাং সামনেও আসতে পারে। মেট্রো রেলের যদি ফুল পেইসে যখন যাত্রী আহ, যাত্রীদের নিয়ে সে হচ্ছে পরিচালনা করতে পারবে, তখন সর্বোচ্চ প্রতি ঘন্টায় 60,000 এবং দৈনিক প্রায় 5 লক্ষ মানুষকে সে সেবা দিতে পারবে। এরপর আসেন দোহাজারি কক্সবাজার ঘুমধুম রেলওয়ে। এটা হচ্ছে এখনো বাস্তবায়ন হয় নাই। এটা বাস্তবায়ন হওয়ার কথা ছিল, কিন্তু এখনো বাস্তবায়ন হয় না, এবং সামনে বাস্তবায়ন হবে কিনা সেটাও শিওর না। যদিও কক্সবাজার যে স্টেশনটা আছে সেইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তবে এই দোহাজারি কক্সবাজার ঘুমধুম পর্যন্ত যেটা আছে যে রেল সংযোগ, এটা এখন আসলে চালু হয় নাই। এইটা ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখন যেহেতু আগের সরকার চলে গিয়েছে এটা সম্ভাবনা কম, সুতরাং এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট যেটা এই সরকারের আমলে গুরুত্বপূর্ণ এবং সামনেও গুরুত্বপূর্ণ থাকবে, সেটা হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। আমাদের জন্য এই সমুদ্র বন্দরটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমাদের সমুদ্র বন্দর 3টা আছে কিন্তু একটা আসলে গভীর সমুদ্র বন্দর না। তাহলে এই গভীর সমুদ্র বন্দর তৈরি করা হচ্ছে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে, এবং এখানে এই মাতারবাড়ি সমুদ্র বন্দরটা জাপানের কাশিমা বন্দরের আদলে নির্মিত হচ্ছে। এই চ্যানেলটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 14.3 কিলোমিটার, চ্যানেলটার প্রস্থ হচ্ছে 350 মিটার এবং চ্যানেলের গভীরতা হচ্ছে 18.5 মিটার। এই গভীরতাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই গভীরতা যদি না থাকে তাহলে বড় বড় যেই জাহাজগুলো আছে সেগুলা এই গভীর সমুদ্র বন্দরে ভিড়তে পারবে না। আনুষ্ঠানিকভাবে 2026 সালে হচ্ছে এই বন্দরটা চালু হওয়ার কথা রয়েছে। এরপরে আসেন যে কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেল এটাকে এখন বলা হচ্ছে সাদা হাতি, কারণ প্রতিদিন 27 লক্ষ টাকার মতো খরচ হয়, কিন্তু লাভ তেমন একটা আসলে হয় না। তো এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা কম, কারণ যেহেতু বঙ্গবন্ধুর নাম এখানে যুক্ত আছে, সুতরাং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। তারপরও এটা পড়ে রাখতে পারেন। তাহলে বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.43 কিলোমিটার, তবে এইটা নিয়ে হচ্ছে কনফিউশন আছে। 3.43 কিলোমিটার কোনো কোনো জায়গায় লেখা, আবার কোনো কোনো জায়গায় অন্য একটা হিসাবে লেখা, তবে আপনি এইটাই মনে রাখবেন 3.43 কিলোমিটার, এটাই মোটামুটি অফিসিয়াল। এটা নির্মাণ করতে আমাদেরকে সাহায্য করেছে চায়না। এখান থেকে মোটামুটি এতটুকু পড়লেই চলবে। উদ্বোধনের তারিখটা আপাতত কোনো দরকার নাই। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মেট্রোর এই যে টানেলের দৈর্ঘ্যটা কতটুকু এবং সহায়তাকারী দেশ কোনটা, মোটামুটি এই দুইটা তথ্য জানা থাকলেই চলবে। এরপর আসেন বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প বা বিআরটি প্রকল্প। এটা হচ্ছে গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত। টোটাল দৈর্ঘ্য হচ্ছে 20.5 কিলোমিটার, এবং এইটা তৈরি করার জন্য আমাদেরকে সহায়তা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এবং হচ্ছে ফরাসি উন্নয়ন সংস্থা। এরপরের যেই প্রকল্পটা আমরা পড়ব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত হওয়ার কথা রয়েছে। যদি এখন পর্যন্ত যাত্রাবাড়ি অংশের কাজ এখনো শেষ হয়নি, যদি শেষ হয় সেক্ষেত্রে এটা আমাদের জন্য খুব ভালো একটা প্রকল্প হবে। তখন আর দক্ষিণাঞ্চলের যেই গাড়িগুলো আছে সেগুলো আর বিমানবন্দর থেকে ঢাকা শহরের মধ্যে ঢুকবে না, তারা এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে একদম একবারে সেই যাত্রাবাড়িতে চলে যাবে। তাহলে আমাদের জ্যামটাও মোটামুটি কিছুটা হয়তোবা কমবে। তাহলে এখানে এই প্রকল্পগুলোর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন প্রকল্পতে আসলে কোন দেশ আমাদেরকে সহায়তা করেছে। তাহলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমাদেরকে সহায়তা করেছে ইতালি থাই ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং চায়না উইথ রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড। এখানে উইথ হবে না, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন লিমিটেড, অর্থাৎ এখানে ইতালি এবং থাইল্যান্ড এবং চায়না আমাদেরকে এটা
সাহায্য করেছে এটা এই এই প্রকল্পটা তৈরি করতে। উদ্বোধনের তারিখ, যেহেতু গত সরকার এটা উদ্বোধন করেছে এই প্রকল্পগুলো, যদি গত সরকার থাকতো তাহলে এই টেবিলটা গুরুত্বপূর্ণ ছিল, তবে আপাতত এটা না পড়লেও চলবে, এখান থেকে প্রশ্ন আসবে না। সর্বশেষ যেটা আমরা দেখব, আজকের সর্বশেষ টপিক, সেটা হচ্ছে বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা পরিকল্পনা। বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা পরিকল্পনার মেইন থিমটা হচ্ছে, বাংলাদেশ তো নদী বিধৌত দেশ, বাংলাদেশের প্রচুর পরিমাণে নদী আছে, খাল বিল আছে, এবং বাংলাদেশে বন্যার সমস্যা আছে। এবং যেহেতু বাংলাদেশ হচ্ছে উপকূলীয় অঞ্চলের একটা দেশ, এবং আস্তে আস্তে যেহেতু সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, হয়তোবা অদূর ভবিষ্যতে এরকম সম্ভাবনা আছে যে বাংলাদেশের একটা বিশাল অংশ সমুদ্রের গভীরে তলিয়ে যাবে। তো এই জিনিসগুলো যাতে না হয়, এটার জন্যই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে পরিকল্পনাটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে বদ্বীপ পরিকল্পনা, ও বাংলাদেশ এটাকে বদ্বীপ পরিকল্পনা 2100 নামেও ডাকা হয় বা 2100 নামেও পরিচিত। এই পরিকল্পনা কিন্তু 1-2 বছরের জন্য না, এই পরিকল্পনাটা হচ্ছে টোটাল 100 বছরের একটা পরিকল্পনা, এবং এই পরিকল্পনা বাস্তবায়নে আমাদেরকে সাহায্য করছে নেদারল্যান্ডস। তাহলে দেখেন এখানে কিছু হাবিজাবি তথ্য দেওয়া আছে, যেগুলো না পড়লেও চলবে। এগুলো হচ্ছে লিখিত পরীক্ষার জন্য, যদি বদ্বীপ পরিকল্পনা নিয়ে কোনো শর্ট নোট আসে সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট। এগুলো প্রিলিমিনারির জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। প্রিলিমিনারির জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হইলো, এই বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পুরো বাংলাদেশকে 6টা হট স্পটে ভাগ করা হয়েছে। এই 6টা হট স্পটের নামগুলা মুখস্থ রাখতে হবে, এগুলো পরীক্ষাতে আসতে পারে। 6টা হটস্পটের মধ্যে রয়েছে উপকূলীয় অঞ্চল, কোস্টাল জোন, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম হিল ট্র্যাক্স, নগর এলাকা, আরবান এরিয়াস, নদী অঞ্চল এবং মোহনা রিভার সিস্টেম অ্যান্ড এস্টুয়ারিজ, বরেন্দ্র ও খরা প্রবণ অঞ্চল, বারিন্দ অ্যান্ড ড্রাউট প্রোন এরিয়াজ, হাওর ও আকস্মিক বন্যা প্রবণ এলাকা, হাওর অ্যান্ড ফ্ল্যাশ ফ্লাড এরিয়াস। এর মধ্যে সব থেকে আয়তনের দিক থেকে সব থেকে বড় হচ্ছে এই বরেন্দ্র অঞ্চলটা। এটা মাথায় রাখতে পারেন যে সব থেকে বড় অঞ্চল। তাহলে এই যে 6টা হটস্পট, এই 6টা হটস্পটের মধ্যে সব থেকে বড় হচ্ছে বরেন্দ্র এবং খরা প্রবণ অঞ্চল। আর 2টা স্লাইড আছে আমাদের, এই 2টা স্লাইডের মধ্যে একটা স্লাইড হচ্ছে এইটা, যে মেগা প্রজেক্টে আমাদেরকে কোন দেশ সহায়তা করেছে, কোন দেশ কোন মেগা প্রজেক্টে আমাদেরকে সহায়তা করেছে। এদের মধ্যে যেটা বলি নাই সেটা হচ্ছে ই পাসপোর্টে আমাদেরকে সহায়তা করেছে জার্মানি। আর আরেকটা যেটা বলি নাই সেটা হচ্ছে বিগ বি নিয়ে আমরা ইন্টারন্যাশনালে এটা নিয়ে বিস্তারিত পড়বো। এই বিগ বি বাস্তবায়নে আমাদেরকে সাহায্য করেছে বা সাহায্য করবে হচ্ছে জাপান। এই 2টাই হচ্ছে পড়ানো হয়নি, বাকি সবগুলি হচ্ছে বলা হয়েছে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হইলো যে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের দিক থেকে বাংলাদেশের অবস্থান কোনটাতে কততম। পারমাণবিক ক্লাবে আমরা হচ্ছি 33তম, মেট্রো রেল ব্যবহারের দিক থেকে আমরা হচ্ছি 60তম, এর মধ্যে এশিয়াতে হচ্ছে 22তম, আর দক্ষিণ এশিয়ার মধ্যে হচ্ছে তৃতীয়। সাবমেরিনের দিক থেকে আমরা হচ্ছে 41তম, স্যাটেলাইট উৎক্ষেপণের দিক থেকে আমরা 57তম, বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনে আমরা দ্বিতীয়, আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজিতে 13তম, এবং পাসপোর্ট চালুকরণে আমরা হচ্ছি 119তম। এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ স্লাইড, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই ছিল আমাদের মোটামুটি ক্লাস। আমি একটু রিক্যাপ করে আসি কি কি জিনিস আমরা দেখলাম এখানে। তাহলে আমরা মূলত হচ্ছে দেখলাম হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ খাত নিয়ে আমরা একটু দেখব, যে বাংলাদেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাপ্তাইতে অবস্থিত, 1962 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এরপরে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রথম বিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদী জেলাতে। এখন পর্যন্ত বাংলাদেশে বর্তমানে 3টা বায়ু বিদ্যুৎ প্রকল্প আছে, এর মধ্যে সব থেকে বড় হচ্ছে কক্সবাজারের খুরুশকুলে অবস্থিত যে বিদ্যুৎ কেন্দ্রটা, বায়ু বিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে সব থেকে বড়। এটার উৎপাদন ক্ষমতা হচ্ছে 60 মেগাওয়াট। দেশের সব থেকে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে অবস্থিত। এরপরে আমরা দেখলাম হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তথ্য। এর মধ্যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে পটুয়াখালীর কলাপাড়াতে অবস্থিত, আন্ধারমানিক নদীর তীরে অবস্থিত, উৎপাদন ক্ষমতা হচ্ছে 1320 মেগাওয়াট। চীন এটা তৈরিতে আমাদেরকে সহায়তা করেছে, এবং এটা হচ্ছে এই মুহূর্তে দেশের সব থেকে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লা ভিত্তিক,
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত, উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট, এবং এটা তৈরিতে আমাদেরকে সহায়তা করেছে জাপান, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। যদিও জাপান শুরুতে ছিল, বর্তমানে জাপান এই প্রকল্পে নেই। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাগেরহাটের রামপালে পশুর নদীর তীরে অবস্থিত, উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। এরপরে আমরা দেখলাম হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এখানে গুরুত্বপূর্ণ দুটো টার্ম হচ্ছে বিআরটিসি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এবং আরেকটা হচ্ছে বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। নৌ পরিবহন খাত যেটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে বিআইডব্লিউটিসি, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন। এরপরে আমরা দেখলাম কিছু মেগা প্রজেক্ট সম্পর্কে। প্রথমত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে যেটা অবশ্যই মাথায় রাখতে হবে যে রূপপুর কোন নদীর তীরে অবস্থিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা নদীর তীরে অবস্থিত, এবং এটা পাবনার ঈশ্বরদী রূপপুরে অবস্থিত। উৎপাদন ক্ষমতা হবে 2400 মেগাওয়াট, এবং এটা তৈরিতে আমাদেরকে সহায়তা করেছে রাশিয়া। এবং এইটার মধ্য দিয়েই আমরা পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় 33তম অবস্থানে রয়েছি, বা অবস্থানটা অর্জন করেছি। পায়রা বিদ্যুৎ কেন্দ্রতে আমরা আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করেছি, এবং এই আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারের দিক থেকে আমরা হচ্ছে বিশ্বের 13তম। এরপরে আমরা দেখলাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। এটার সমীক্ষা করেছে জাপান, এবং ম্যাক্সিমাম কাজে আমাদেরকে সহায়তা করেছে চীন। এটার দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার, এবং এটা 9 মাত্রার ভূমিকম্প সহনশীল। মেট্রো রেল এমআরটি, এখন পর্যন্ত একটা এমআরটি লাইনের কাজ শেষ হয়েছে, সেটা হচ্ছে MRT-6। এই MRT-6 এর দৈর্ঘ্য হচ্ছে, বা এটার টোটাল যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 21.26 কিলোমিটার। স্টেশন হচ্ছে টোটাল 17টা, এবং এই এমআরটি তৈরিতে আমাদেরকে সাহায্য করছে জাপান। এরপরে আমরা দেখলাম হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এইটা তৈরি করতেও আমাদেরকে সাহায্য করছে জাপান। এবং বর্তমান সরকার কিন্তু অনেকগুলো প্রকল্প বন্ধ করে দিলেও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প কিন্তু কাজ বন্ধ করে নাই, এবং এটার কাজ আশা করা যায় 2026 সালের মধ্যেই সম্পন্ন করা যাবে। এরপরে আমরা দেখলাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। এটা দৈর্ঘ্য হচ্ছে 3.43 কিলোমিটার, এবং এটা তৈরিতে আমাদেরকে সহায়তা করেছে চায়না। বিআরটি প্রকল্প, এটা তৈরিতে সহায়তা করেছে এশিয়া উন্নয়ন ব্যাংক এবং ফরাসি উন্নয়ন সংস্থা। ঢাকা ইলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা তৈরিতে আমাদেরকে সহায়তা করেছে ইতালি এবং হচ্ছে থাইল্যান্ড। এখানে উদ্বোধনের তারিখ এটা পড়ার দরকার নাই, স্কিপ করতে পারেন। বদ্বীপ পরিকল্পনা 2100 বা ডেল্টা প্ল্যান, এটা বাস্তবায়নে আমাদেরকে সহায়তা করছে নেদারল্যান্ডস। এই বদ্বীপ পরিকল্পনায় পুরো বাংলাদেশকে 6টা হটস্পটে ভাগ করা হয়েছে: উপকূলীয় অঞ্চল, পার্বত্য অঞ্চল, নগর এলাকা, নদী অঞ্চল এবং মোহনা, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ এলাকা। এর মধ্যে সবথেকে বড় অঞ্চলটা হচ্ছে বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল। মেগা প্রজেক্টে সহায়তাকারী দেশসমূহ এক নজর এখানে দেওয়া আছে। ই পাসপোর্ট হচ্ছে জার্মানি সহায়তা করেছে, এবং বিগ বিতে আমাদেরকে সহায়তা করবে জাপান। আর বিভিন্ন প্রযুক্তির দিক থেকে আমরা মেট্রো রেলে হচ্ছে 60তম, সাবমেরিনে 41তম, স্যাটেলাইট 57তম, বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনে হচ্ছে দ্বিতীয়, আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজিতে 13তম, ই পাসপোর্ট চালুকরণে 119তম, এবং বিশ্ব পারমাণবিক ক্লাবে হচ্ছে আমরা 33তম অবস্থানে আছি। এই ছিল আপনাদের মোটামুটি এখন পর্যন্ত বা আপাতত আপনাদের বাংলাদেশ বিষয়াবলী ক্লাস।